যে তৃণমূল মানুষকে পাশে বসতে দেয়নি, সেই তৃণমূল এখন কোলে তোলার কথা বলে, কোলে তুলে নেওয়ার কথা বলে। শুনতে অবাক লাগে না? অভিষেক বলছেন দিল্লি এফোর ওফোর করে দেবো, সবাইকে নিয়ে যাব। আমার প্রশ্নটা হচ্ছে অভিষেক বাবু, ১০০ দিনের কাজ নিয়ে আপনি ফাইলের পর ফাইল নিয়ে কলকাতা দিল্লি ছোটাছুটি করেছেন। ১০০ দিনের কাজ নাকি সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না। অথচ আপনি একটা সুপ্রিম কোর্টে মামলা করেন। অভিষেক বাবুরা মানুষকে ঠকাতে পারেন। এই যে বলছে না, আমরা ২৪ ঘন্টা ইন্টু ৩৬৫ দিন থাকি, একদম থাকেন। কখন থাকে? কাটমানি খাওয়ার জন্য থাকেন, বালু চুরির জন্য থাকেন, গরু চুরির জন্য থাকেন। জনগণের, এমনকি জনগণ তার সামান্য রুটি রোজগার যেটা নিত্য নৈমিত্তিক উপার্জন করে, সেখানেও ভাগ বসায় তৃণমূল নেতাকে। মনে আছে চিচি ক্যাকে তৃণমূল নেত্রী বলতেন, অর্থাৎ সিএ এনআরসি। তার দলের এমপি, একাধিক এমপি ভোটাভুটিতে ছিলেন না, ভোটাভুটি ফ্লোর টেস্টে আউট। এ লড়াই বাঁচার লড়াই, এই লড়াই বাঁচতে হবে। আমরাও আইনের সাহায্য নিচ্ছি। আগামীকাল কোর্ট খুলবে, আমরাও আইনে যাব। এত মানুষের মৃত্যু, এত মানুষকে যেভাবে হ্যারাস করেছে তার বিরুদ্ধে আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি লয়ার আছি, আমি নট অ্যাজ এ লয়ার যাব, আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি তো আমার কথা বলতেই পারি। আমি আমার কথা বলার পারমিশন নেব এবং চোখে আঙুল দিয়ে দেখাবার চেষ্টা করব গ্রাসরুটে কি চলছে। না না, ঠিকই তো, তিনি আইন পড়েছেন, পিএইচডিও করেছিলেন। পরবর্তীকালে সেই পিএইচডিটা কি হয়েছে আমরা জানি না, এখন ডক্টরেট লেখেন না। তিনি অনেক কিছু জানেন, হ্যাঁ, ভালো কবিতা লেখেন। আমি তো গর্বিত এ রাজ্যের একজন বাসিন্দা হয়ে, যে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী এত কিছু জানেন। ঠিক আছে, সেটা প্রশ্ন না। প্রশ্নটা হচ্ছে রাজ্যের, দেশের যে কোনো নাগরিকের যে কোনো সরকারি আদেশ, বেসরকারি আদেশ, যে কোনো পরিস্থিতিতে আদালত, নিম্ন আদালত, তার চাইতে উঁচু আদালত, তার চাইতে উঁচু আদালত, সর্বোচ্চ আদালতে যাওয়ার অধিকার আছে। তিনি গেছেন, বিহার নিয়েও বিরোধীরা গেছেন, সেখানে তৃণমূলের ইন্ডিয়া জোটের একাধিক শরিকরাও গিয়েছিলেন, বিফল মনোরথ নিয়ে ফিরেছেন। প্রশ্নটা হচ্ছে এসআইআর নিয়ে। এসআইআর, আমি আবারও বলছি, এসআইআর একটা কনস্টিটিউশনাল ম্যান্ডেট। তাকে কিভাবে ডিরেকশন দেবে, সুপারভিশন করবে, পানিশমেন্ট দেবে, পরিষ্কার 324 নম্বর ধারা 6 নম্বর উপধারায় স্পষ্ট লেখা আছে। নির্বাচন কমিশনকে সংবিধানের রাইটসটা দিয়েছে। এবং তিনি যদি আগামীতে কালো কোট পরে সুপ্রিম কোর্টে মামলাটা লড়েন, এটা তো নজিরবিহীন ঘটনা হবে, একটা মুখ্যমন্ত্রী এটা করছেন। কিন্তু তারপরেও তার আগাম শুভেচ্ছা জানিয়েও আমি বলতে পারি, যতটুকু সংবিধান আমি বুঝি, এ মামলা ভূপে টিকবে না। এটা টিকবে না, কারণ প্রথম কথা, কনস্টিটিউশনাল পার্ট হচ্ছে সংবিধানের নির্বাচন কমিশন। তিনি 16 নম্বর আর্টিকেল মৌলিক অধিকারটাকে বাঁচিয়ে রাখে। ভোটাধিকারটা মৌলিক অধিকার তোমার, তার নাগরিকত্বের অধিকারও বটে। সেই জায়গায় দাঁড়িয়ে কিভাবে এই মৌলিক অধিকারটাকে রক্ষা করা যায়, সেটা নির্বাচন কমিশনই একমাত্র করবে। কোনো প্রতিষ্ঠান, কোনো সংবিধান প্রদত্ত অথরিটি, এমনকি আইনের সর্বোচ্চ প্রতিষ্ঠানও নাক গলিয়ে সেটা বলতে পারে না। আসলে কেন যাচ্ছে জানো রাজ্যের তৃণমূল এত অতি সক্রিয় নির্বাচন কমিশনের বিরুদ্ধে? প্রথমে ধমকে চমকে হলো না, তারপরে মারধর করেও হলো না, বিএলওদের হুমকে চমকে দিয়ে অনেক কিছু করেও কিছু হলো না, লোক খেপিয়েও কিছু হলো না, লোক খেপলো না, দিল্লি চলো বলেও কিছু হলো না। এই যে মামলা করে যদি হেরে যায়, নিশ্চিন্ত হারবে তৃণমূল, তখন অন্তত বলতে পারবে, দেখেছো এই হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সব বিজেপি, যেটা বলে বিজেপি, ঠিক আছে, হাইকোর্ট বিজেপি, অমুক সিপিএম, হাইকোর্টের সমস্ত উকিলগুলো সিপিএম, চাকরি খাওয়া সিপিএম, ঠিক আছে, মানে কি শামীম, ঠিক আছে, তারপরে বিকাশ রঞ্জন ভট্টাচার্য, এরা সব সিপিএম। প্রশ্নটা হলো, তিনি তো প্রথমে নাকটা কেটেছেন এটা বলে এসআইআর হতে দেব না, কোনো ভোটারের নাম কাটতে দেব না। একে একে যখন সব গেলা শুরু করেছে, মানুষ তো প্রশ্ন করছে, কি দিদি ভাই, সবই তো গিলছেন, ঠিক আছে, সব কথা তো গিলে ফেলছেন সেন্ট্রালের,
এই কিসের জন্য করছেন বলুন তো? এই যে প্রশ্নগুলো জনগণ করছে রাস্তাঘাটে এখন, মানুষগুলো উত্তর দিতে হবে। মানুষগুলোকে উত্তর দেওয়ার রেডি হচ্ছে। নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করার একাধিক উদাহরণ মমতা ব্যানার্জির আছে। শিল্প তাড়িয়ে রাজ্যের বদনাম করেছেন। সিঙ্গুরে সর্ষে ফুল ফুলিয়ে চাষিদের চোখে সর্ষে ফুল ফুটিয়ে দিয়েছেন। কিন্তু আখিরে রাজ্যের কোনো লাভ হয়নি। এটাও সেই হবে। জনগণের ট্যাক্সের টাকায় এবার লড়বেন, নিশ্চিন্ত হারবেন, কিন্তু শেষ যাত্রায় অন্তত বলবেন আমার নাকটা কেন আমি কেটেছিলাম। ব্যাখ্যাটা দিতে পারবেন। এই ব্যাখ্যা বা অপযুক্তি যদি বলেন, এটা দেওয়ার প্রেক্ষাপটটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং তার দল রাখছে। মানুষের কাছে তো মুখ দেখানোর জায়গা পেল না। এসআইআরও হলো, সাকসেসফুলি 1 কোটি প্লাস নামও কাটা যাবে অবৈধ, মিলিয়ে নেবেন। ওটার প্রেক্ষাপট, এক্সকিউজ দেওয়ার প্রেক্ষাপটটা তৈরি করছে, অজুহাত দেওয়ার। গত পরশুদিন ইলেকশন কমিশনের অফিসে গেছি দিল্লিতে। আমি জ্ঞানেশ কুমারকে বলেছি কত বাংলাদেশি বাংলা থেকে বাদ দিয়েছে, আপনি তালিকা প্রকাশ করুন। করতে পারবেন? করতে পারবেন? তালিকা প্রকাশ করতে পারেন। উল্টে আমার দিকে আঙ্গুল তুলে কথা বলছিল যারা সাংসদরা ছিল। আরে আপনি মনোনীত, আমরা নির্বাচিত, আমাদের মানুষ ভোট দিয়ে পাঠিয়েছে। আপনাকে আপনার প্রভুরা চিঠিতে সই করে নোটিফিকেশন ইস্যু করে পাঠিয়েছে। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। আপনি কার উপর আঙ্গুল তুলে কথা বলছেন? ওরা ভেবেছে তৃণমূলের লোকেরা আসবে, একটু জোর জবরদস্তি চোখ দেখিয়ে কথা বললেই এরা ব্যাকফুটে চলে যাবে। বাঙালি কি বুঝিয়ে দিয়ে এসছে। তোমার রাজনৈতিক বাবাকে গিয়ে বলবে বাংলার মানুষ মরবে আর তোমার কাছে আমি গোলাপ ফুল নিয়ে যাব? হ্যাঁ, তৈরি থাকো, তৈরি থাকো। আজ অভিষেক ব্যানার্জি গেছে, পরে মমতা ব্যানার্জি যাবে। দুটো অংশ তুমি বললে। একটা হচ্ছে অভিষেক ব্যানার্জি বামেদের আন্দোলনের পরেই হঠাৎ মনে হলো তিনি কাছের মানুষ হবেন, কাজের মানুষ হবেন বলে র্যাম্পে হাঁটা শুরু করলেন। যেই ভূতদের তৃণমূল সবচেয়ে বেশি ভালোবাসে, এই ভূতদের দিয়ে ভোটটাকে করিয়ে নেন। ঠিক আছে, তাই তৃণমূল জন্মের বহু আগেই আমাদের মানে একটা ব্যান্ড, বিখ্যাত ব্যান্ড লিখেই ফেলেছিল আমাদের ভূতে ভোট দেবে ভূতে, সত্যি সত্যি ৩ সত্যি বদলে দেব সংবিধান। তাই ফলে এই তৃণমূল নেতা তথাকথিত সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তথাকথিত বললাম কিন্তু, কারণ সর্বভারতীয় তকমাটাই তৃণমূল হারিয়ে ফেলেছে, তারপরে তার সভাপতি আছে, এটা তৃণমূলেই সম্ভব। তিনি বলছেন আমরা 24x365 দিন মানুষের পাশে থাকবো, মানুষের কাছে থাকবো। আমি এই মর্মে একটা কথা বলছি, দেখো ভোট বড্ড বড় বালাই। যে তৃণমূল মানুষকে পাশে বসতে দেয়নি, সেই তৃণমূল এখন কোলে তোলার কথা বলে, কোলে তুলে নেওয়ার কথা বলে। শুনতে অবাক লাগে না? অভিষেক বলছেন দিল্লি এফোর করে দেবো, সবাইকে নিয়ে যাব। আমার প্রশ্নটা হচ্ছে অভিষেক বাবু 100 দিনের কাজ নিয়ে আপনি ফাইলের পর ফাইল নিয়ে কলকাতা দিল্লি ছোটাছুটি করেছেন। 100 দিনের কাজ নিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে না, অথচ আপনি একটা সুপ্রিম কোর্টে মামলা করেননি, যে মামলার অধিকারটা এই 100 দিনের কাজে বা সেন্ট্রাল এবং স্টেটের রিলেশনের 130 বা 31 নম্বর আর্টিকেলে পরিষ্কার লেখা আছে। আপনি সেন্ট্রালের কোনো যদি কিছু মনে হয় সেন্ট্রাল আপনাকে বঞ্চিত করছে, আপনি যেতে পারেন, মামলা করতে পারেন। শেষে বামপন্থী কৃষক সংগঠনই মামলাটা করেছে এবং মামলা জিতে রাজ্যের বঞ্চনার বিরুদ্ধে রায় নিয়ে এসেছেন। অথচ তৃণমূল, যে তৃণমূল অভিষেক ব্যানার্জি লিপস এন্ড বাউন্স বা দুর্নীতির জন্য সকালে হাইকোর্টে কোনো একটা রায় দিলে অভিষেকের বিরুদ্ধে, বিকালে সুপ্রিম কোর্টের দরজাটা তাড়াতাড়ি খুলে নিয়ে যে কোনো মূল্যে একটা স্টে অর্ডার নিয়ে আসেন, তারা কিন্তু হাইকোর্ট সুপ্রিম কোর্টে যায়নি। অভিষেক বাবু এগুলো কথা বলেন কেন বলেন জানেন? কারণ অভিষেক বাবুরা মানুষকে ঠকাতে পারেন। এই যে বলছে না আমরা 24 ঘন্টা ইন্টু 365 দিন থাকি, একদম থাকেন। কখন থাকে? কাটমানি খাওয়ার জন্য থাকেন, বালু চুরির জন্য থাকেন, গরু চুরির জন্য থাকেন। জনগণের, এমনকি জনগণ তার সামান্য রুটি রোজগার যেটা নিত্য নৈমিত্তিক উপার্জন করে সেখানেও ভাগ বসায় তৃণমূল নেতারা। এইটাকে বলে 365 দিন থাকা। থাকা মানে তাদের সুখ দুঃখে থাকা নয়, তাদের থেকে উপার্জন চুরি করার জন্য থাকা। এইটাই তৃণমূল নেতা বোঝাতে চেয়েছেন আমার মনে হয়। এবার
এসআইআর নিয়ে প্রশ্ন আসা যাক। আচ্ছা বলো তো, অভিষেক বলছে এসআইআর হতে দেব না, এই না সেই না, আবার এসআইআর নিয়ে চিঠি দিয়েছে। অথচ এসআইআর শুরুর দিন থেকে অভিষেক এবং তার পিসিমণি এ রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি এসআইআর নিয়ে রাতে ময়দানে বাজার গরম করে চিৎকার করে ফেললেও এসআইআর নিয়ে প্রশাসনিক স্তরে তার দল সবচাইতে বেশি প্রস্তুতি নিয়েছিল এবং এ রাজ্যে এসআইআর নিয়ে যদি ফার্স্ট ডিভিশন কেউ পেয়ে থাকে তৃণমূল কংগ্রেস, সব রেডি। এদিকে বিরোধিতা করছে, জনগণকে উস্কে দিচ্ছে, ভয় দেখাচ্ছে, সবার নাম কেটে দেবে, সবাইকে বাংলাদেশে পাঠিয়ে দেবে, আন্দামানে ফেলে দেবে, বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে কেন্দ্রের বিজেপি। অথচ দেখো বিএলওদের লিস্ট তৃণমূল 1 নম্বরে, বিএলও 2 1 নম্বরে তৃণমূল, সমস্ত প্রশাসনিক স্তরের রদবদল তৃণমূল করে ফেলেছেন। তাহলে তৃণমূলের একই অঙ্গে যে বহুরূপ সেটা তো আবার প্রমাণিত। মনে আছে চিচি ক্যাকে তৃণমূল নেত্রী বলতেন, অর্থাৎ সিএ এনআরসি, তার দলের এমপি, একাধিক এমপি ভোটাভুটিতে ছিলেন না, ভোটাভুটি ফ্লোর টেস্টে আউট, যেটা তৃণমূল লাস্ট 15 বছর ধরে তাই করে এসছে। ফ্লোর টেস্টে নিজেরা থাকে না, সেন্ট্রাল গভর্নমেন্ট বাড়তি সুবিধা পেয়ে যায়, তার এমপিদের ভোটদান থেকে বিরত রাখেন, অথচ রাজ্যে এসে উস্কে দেয়। এই সিএ এনআরসি নিয়ে রাজ্যে একটা ভয়ানক তাণ্ডব হলো, রেলের 300 কোটি টাকার সম্পত্তি উপড়ে ফেলা হলো, তৃণমূলের প্রশাসন চুপচাপ দেখলো, নির্বাক দর্শক। অথচ কেন্দ্রে এই তৃণমূল সিএ এনআরসি নিয়ে কোনো বিরোধিতা সে অর্থে করেনি, বরং আইনটা পাশ করার জন্য আপ্রাণ চেষ্টা করে ভোটদান থেকে বিরত ছিল। একইভাবে তুমি তাকিয়ে দেখো ওয়াকআপ নিয়ে 4 সাংসদ, নাম বলতে পারি আমি, তারা ভোটাভুটিতে ছিল না, তৃণমূলকে শোকজ করেছে। অথচ রাজ্যে তুমি চিন্তা করে দেখো, জাফরাবাদ, শামসেরগঞ্জে উন্মুক্ত সাম্প্রদায়িক তাণ্ডব হলো, পুলিশ লুকিয়ে রইল, হতে দিল, পোলারাইজেশন করতে হলো, পোলারাইজেশন, ধর্মীয় পোলারাইজেশনের আগুনে দুটো দল রুটি সেকে খাওয়ার প্রেক্ষাপট তৈরি করলো। অথচ আইনটা পাশের ক্ষেত্রে তৃণমূল কি করলো, তার একটা বড় অংশের এমপি ভোটটা দিল না। এই যে তৃণমূলের একই অঙ্গে বহুরূপ, তার আর কত প্রমাণ তোমাদের দেখাবো, একটার পর একটা প্রমাণ আছে। আদপে কিছুই না, এসআইআর তৈরি হওয়ার শুরু হওয়ার আগে তোমরা মনে করো, একটু ফিরে যাও, ফেব্রুয়ারি মাস 25, তাদের দলের সাগরিকা ঘোষ রাজ্যসভার সাংসদ বলল সারা ভারতবর্ষে রোল অফ করতে হবে, রিভিশন করতে হবে, ইলেকট্রাল ইয়েতে নির্বাচনী তালিকার। মমতা ব্যানার্জি ফোন করে অভিনন্দন করলো সাগরিকাকে। তারপরে 3 মাস ধরে তৃণমূলের নেতারা বাড়ি বাড়ি গিয়ে ভোটারের সন্ধান করলো, তোমরা দেখিয়েছো, আমরা দেখিয়েছি। তারপরে এখন যখন নির্বাচন কমিশন আক্ষরিক করতে অফিসিয়ালি এসআইআর শুরু করলো, তখন তিনি গেল রবটা কেন করছেন? একটাই কারণ, যে এ রাজ্যে যে বামপন্থী বা অন্যান্য বিরোধী দলগুলো এই যে এসআইআর এর নামে মানুষকে একটা মানে অযাচিত অনিশ্চিত একটা আতঙ্কের দিকে ফেলে দিতে চাইছে একটা শ্রেণী, তার বিরোধিতা যখন করেছে তৃণমূল, তখন চুপচাপ বসে দেখেছে অভিসন্ধিগুলোকে, নিজেরা প্রথমে প্র্যাকটিসিংটা করে খাল কেটে কুমিয়ে দিয়েছে। আজকে বিরোধিতাটা তৃণমূলে কি শোভা পায়? তুমি বলো তো, তৃণমূলে শোভা পায়? তৃণমূল তো নিজে এসআইআর করেছে বাড়ি বাড়ি গিয়ে তার দলের নেতাদের দিয়ে। ফলে র্যাম্পে লাফাক ঝাপাক, অভিষেক ব্যানার্জি দিল্লি যাও, ফাঁসিতে ঝুলে পড়ো, ওই অত ভোটে না জিততে পারলে পরে আমি রাজনীতি ছেড়ে দেব, এই সব ফাঁকা আওয়াজ এরা দেবে, তিনি দেবেন, তার দলের সর্বোচ্চ নেত্রী দেবেন, এগুলো আমল দিয়ে লাভ নেই। মানুষের জন্য যারা সত্যিকারেই থেকেছে, তারা মানুষের রুটি রোজগারের প্রশ্নে কথা বলেছে, ধর্মীয় মেরুকরণের কথা বলেনি, মসজিদ মন্দির নিয়ে কথা বলেনি। ফলে তাদের কথা শুনুন। আর এই অভিষেক বাবুরা, এরা 200% কাজ করে ফেলেছে বলে নিজেরা বলেন, অথচ দেখুন উন্নয়নের পাঁচালীর মন্ত্র ক্যাসেটে বন্দি করে গ্রামে গ্রামে মানুষের কর্ণকুহরের ব্যথা তৈরি করে ফেলছে, মানুষের কান ঝালাপালা করে দিচ্ছে 24 ঘন্টা। আরে বাবা, যারা সত্যিকারের উন্নয়ন করে তারা কি উন্নয়নের পাঁচালী শোনায়? নিজের ঢাক নিজে পেটায়। কারা নিজের ঢাক নিজে পেটায়? কালিরাম, যার ঢাক ফাটা। এই কালিরামরা
উন্নয়ন করেনি, উন্নয়নের ফানুস উড়িয়েছে। তাই ফি বছর প্রথম পশলার বৃষ্টিতেই কলকাতার উন্নয়নের জোয়ারে আমরা দেখলাম এবছর পুজোর আগে 12 জন সহনাগরিক জলে ভেসে মরে গেল। এরা এমন উন্নয়ন করেছে যে উন্নয়নে নাগরিকরা পা শক্ত করে না দাঁড়ালে ভেসে অকালে তার প্রাণটা বিসর্জন দিতে বাধ্য হবে। এই উন্নয়ন থেকে সাবধান, এই উন্নয়নের ফানুস থেকে সাবধান, উন্নয়নের পাঁচালী থেকে সাবধান। এই উন্নয়ন মানুষের নয়। তৃণমূল মানুষকে পাশে বসতে দেয়নি, ভোটের সময় মানুষকে কোলে তুলে নেওয়ার স্বপ্ন দেখাচ্ছে। এ অলীক স্বপ্ন, এর বাস্তবতার সাথে কোনো সম্পর্ক নেই। বিশেষ করে সেই প্যারাশুট নেতাদের মুখে তো এই উন্নয়নের পাঁচালী, গরিবদের পাশে থাকা, গরিবদের কাজের মানুষ, কাছের মানুষ হওয়ার যে গাল গল্প, এগুলো মানুষ মানে না। যারা বাড়িতে কোটি কোটি টাকার ঝাড়বাতি এক্সকেলেটর বসায়, তাদের মুখ দিয়ে এইসব মানায় না। ধন্যবাদ।